আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান আইডির সকল ফলোয়ার সহ সারা বাংলার প্রায় 47,000 সদস্য ও তার পরিবারকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর ভালো থাকুন, সুস্থ থাকুন সেই প্রত্যাশাই করছি। আপনারা সকলে একটি কল্পনা নিয়ে সকলেই অতি আগ্রহ নিয়ে বসে আছেন। সারাদিন রাত বিভিন্ন ফোন থেকে ফোন আসছে, ভাই আমাদের খবর কি। এই যে মনের যে একটা চিন্তা ভাবনা গ্রাম পুলিশ সদস্যদের সকলের মাঝে একটি ঝড়, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের ভাগ্যের উন্নয়ন হবে কি? এই প্রশ্নটি সকলকে আজকে খুবই চিন্তিত করে রেখেছে। কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাত দিন 24 ঘন্টা রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে আসছে 230 বছর যাবৎ রাষ্ট্রের অত্যন্ত প্রহরী হিসেবে। তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের 230 বছর এই বাহিনীর বয়স হওয়া সত্ত্বেও বাহিনীটির কোনো পরিবর্তন আসেনি ভাগ্য। তাই ভাগ্য উন্নয়নের জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা বিভিন্ন সময় বিভিন্নভাবে রাষ্ট্রের ঊর্ধ্বতন মহলের প্রতি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার দাবিটি বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে। কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বেঁচে থাকার জন্য বেশি কিছু চাওয়া পাওয়া নেই, শুধুমাত্র একটি দাবি, গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের চাকরি জাতীয়করণের এই একটি মাত্র দাবিতে বিভিন্ন সমাবেশ, অবস্থান ধর্মঘট, মানববন্ধন, স্মারকলিপি সহ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা 17 সালে মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হয়, একটি রিট মামলা দায়ের করা হয়। গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের আইনি লড়াইয়ে রাষ্ট্রপক্ষ হেরে যায় 2019 সালে। ঐতিহাসিক একটি রায় প্রদান করেন মহামান্য হাইকোর্ট, যে রায়টি গ্রাম পুলিশের একমাত্র দলিল হিসেবে এখন পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের বুকের মাঝে রেখে দেওয়া হয়েছে। যে দলিলটি নিয়ে আমাদের সকল এগিয়ে যাওয়ার রাস্তাটি আমরা সুগম রাখতে পেরেছি এবং এগিয়ে চলেছি। সর্বোপরি যে আন্দোলনটা হয়েছে আপনারা দেখেছেন, সেই আন্দোলনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা রাস্তায় নেমেছিল, সেখানে আমরাও আহ্বান করেছিলাম, সেখানে আমরাও গিয়েছিলাম, লাইভ করে সকলকে ডেকেছিলাম। কিন্তু আসলে আপনাদেরকে বারবারই আমি বলেছি, রাষ্ট্রের অবস্থা ভালো না। বর্তমান যে অদ্যবর্তীকালীন যে সরকারটি দায়িত্ব নিয়েছে তাদেরকে একটু সময় দিতে হবে। এই সময়টি অবশ্যই রাষ্ট্রের প্রয়োজনে আমাদের যে কার্যক্রমগুলো আছে সে কাজগুলো আমাদের করতে হবে, আর রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে সময়টা আমরা দিব সেই সময়ের মধ্যে তারা গুছিয়ে নেবে। বিশেষ করে হয়তোবা গত 20 তারিখে আন্দোলনরত যারা ছিলেন তাদের মধ্য থেকে যে সংবাদটি আমরা পেলাম, সারা বাংলার গ্রাম পুলিশের পরিবারে একরকম একটা আনন্দের বন্যায় বয়ে গেছে। সেই আনন্দ
যে গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ হয়ে গেছে, আমরা অনেকটা আবেগ আপ্লুত হয়েছিলাম এবং সকলে অনেক খুশি হয়েছিলাম। যে রাস্তায় হোক আমাদের জাতীয়করণ দরকার। সে কথাটি শুধু আশ্বাসেই থেমেছিল, যদিও 20 তারিখে সেটা আমরা বুঝতে পারিনি। পরবর্তী দিনেই আমরা সেই বিষয়গুলি জানতে পারলাম যে আশ্বাস পর্যন্তই সমাপ্ত ছিল সেদিনকার সচিবালয়ের সচিব মহোদয়দের যে আশ্বাসটি, সেটা প্রকাশ হয়ে আসলো। আশ্বাস আর মেনে নেওয়া এক বিষয় নয়। তো যাই হোক, চেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে, চলবে না। আমরা বিগত সরকারের আমলে দেখেছেন আমাদের 5টি বছরের মতন পাগল বানিয়ে ফেলেছিল। প্রতি সপ্তাহে কোর্টে গিয়েছি, এসেছি, খালি ঘুরিয়েছে। আজকে সেই সরকার পতন হয়েছে। আজকে মুক্ত মনে মুক্তভাবে কথাগুলো বলতে পারছি, কারণ গ্রাম পুলিশদের অভিশাপ অবশ্যই তাকে নিচ্ছিন্ন করে দিয়েছে। আমাদের দিয়ে সকল কার্যক্রম রাত দিন 24 ঘন্টা কাজ করিয়ে নিয়েছে, কিন্তু গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের শুধুমাত্র দাসত্বের শৃঙ্খল থেকে বের করার মতন বা আদালতের রায়টি মেনে নেওয়ার মতন তার মানসিকতা ছিল না। কারণ তিনি আদালত নিজের ইশারায় চলতেন, সাবেক সরকারের ইশারায় সরকার চলতো, আদালত চলতো, যে কারণে 17 নম্বর থেকে অনেক পিছনে দিয়ে দিয়েছিল। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই আমরা শিক্ষা পেয়েছি। এখন স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। তারই আলোকে গত 18ই আগস্ট আমরা প্রধান বিচারপতি বরাবর একটি আবেদন করি দ্রুত শুনানির জন্য, 271 জনের স্বাক্ষরিত। সেখানে আমাদের 21শে আগস্ট শুনানির জন্য 9 নম্বর আইটেমে ছিল, আপনারা দেখেছেন। আমাদের আইনজীবীরা কোর্টে উপস্থিত ছিল এবং রাষ্ট্রপক্ষের 2 সপ্তাহ যে সময়টি চেয়েছে সেটার বিরোধিতা করেছে। আইনজীবীরা প্রধান বিচারপতি বেঞ্চের সকলকে রিকোয়েস্ট করেছে যে আর সময় দেয়া যাবে না। সেই মর্মে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অনুরোধ করেছিল হাত জোর করে যে মাইলর্ড, আমি নতুন, ফাইলটি আমার কাছে নেই। সেই অবস্থায়, কারণ যেহেতু অ্যাটর্নি জেনারেল নতুন, সেক্ষেত্রে অন্য কারো কিছুই করার নেই। সে মর্মে প্রধান বিচারপতির বেঞ্চ, 1 নম্বর কোর্টের বেঞ্চ তাকে 2 সপ্তাহ সময় দিয়েছে। ভকেশনালের পরে 14 কার্য দিবস, ভকেশনালের পরে অর্থাৎ আগামী মাসে কোর্ট বন্ধ থাকবে। সে বন্ধের পরে, কোর্ট খোলার পরে 14 কার্য দিবস পরেই আর কি আমাদের শুনানিটি অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের আইনজীবীরা যেটা ধারণার জায়গাতে দিয়েছে যে আগস্ট মাসের শেষ দিকে, শেষ সপ্তাহে হতে পারে। তো সে জায়গা থেকে আমরা আপনাদেরকে একটি আশ্বাস দিতে পারি, গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ অবশ্যই অবশ্যই আইনগতভাবেই, আইনের মাধ্যমেই আমরা পাবো ইনশাল্লাহ। সেই সাথে সারা বাংলাদেশের যে অবস্থায় আছে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা, বিশেষ করে 12টি জেলা বন্যা কবলিত এলাকা হিসেবে সে অঞ্চলের মানুষগুলো সবচাইতে কষ্টে আছে। প্রতিটি জেলারই গ্রাম পুলিশ সদস্যদের সাথে আমার যোগাযোগ হয়েছে, কথা হয়েছে। তারা বন্যার্তদের পাশে আছে, ত্রাণ নিয়ে ছুটে যাচ্ছে প্রতিটা বাড়িতে বাড়িতে, প্রতিটা মানুষ যেখানে আছে সেখানে যাচ্ছে, যে ত্রাণগুলো পৌঁছে দিচ্ছে, রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্বগুলো সঠিকভাবে পালন করছে। বিশেষ করে আপনাদের সকলকে যে যেখান থেকে আছেন
চেষ্টা করবেন, এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াবেন। আর এ মুহূর্তে একটি কথা বলতেই হচ্ছে, কথাটি পয়েন্টটা আপনারা ধরে রাখবেন। গ্রাম প্রতিরক্ষা বাহিনী আনসার ভিডিবি তারা আমাদের সাথে, কারণ গ্রাম পুলিশ বাহিনীর কোনো প্রধান নেই আপনারা জানেন, আর প্রধান না থাকার কারণেই সুযোগটা কাজে নিয়েছে বেশ কিছু নেতৃবৃন্দ। এই আনসার ভিডিবির সদস্যরা তারা গ্রাম প্রতিরক্ষা বাহিনী নাম দিয়ে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্নটাকে তারা ভেঙে চুরে খেয়েছে। কারণ গ্রাম বাংলায় কিন্তু কোনো আনসার ভিডিবির কোনো ভূমিকা নেই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের সকল ইউনিয়ন ওয়ারি যে চেয়ারম্যানরা আছেন, ইউনিয়ন পরিষদের সচিবরা আছেন, ইউপি সদস্যরা আছেন, আপনারা ভালোভাবে তদন্ত করে দেখেন কোনো গ্রামে কোনো আনসার ভিডিবির কোনো কার্যক্রম আছে কি না। গ্রাম অঞ্চলে রাত দিন 24 ঘন্টা আধারে অনাহারে থেকে এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরাই কাজ করে থাকে। তো পূর্বে ওই টাইমে হয়তো বা এই বাহিনীতে আমি আসিনি, যখন এই গ্রাম প্রতিরক্ষা বাহিনী হয়েছিল। আমি এ ব্যাপারে অনেকবারই কথা বলেছি। তো যাই হোক, আনসার ভিডিবির পরিণতি কি হয়েছে সেটা আমাদের সকলেরই জানা, সে বিষয় নিয়ে আর কথা আমরা না বাড়াই। তবে আপনাদের সকলকেই বলবো, যার যার মনোভাব, যার যে মনোভাব হোক না কেন, সকলের এগিয়ে আসতে হবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে। যে যেভাবে কাজ করছেন না কেন, আমি তাদেরকেই সাধুবাদ জানাই। আমি কারো বিরুদ্ধের অবস্থান নই। আমার একটাই স্বপ্ন, একটাই চাওয়া, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ। আর এই জাতীয়করণ শব্দটা আমি উজ্জ্বল খান এককভাবে, কারণ আপনারা জানেন পূর্বে যে কমিটি যারাই ছিল না কেন তারা 4র্থ শ্রেণী স্কেল শুধু চেয়ে এসেছে, সেই সাথে 5 দফা 10 দফা এরকম দাবি দিয়েছে। আর আমি গত 14 সাল থেকে সরাসরি 1 দফার দাবিতে অনলাইনে সোচ্চার হই। সে জায়গা থেকে বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করি এবং চেষ্টা করি আপনাদের নিয়ে গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের এই লক্ষ্যটিকে এগিয়ে নেওয়ার জন্য। বিশেষ করে আপনারা দেখেছেন যে গত 17 সালে শেষ দিকে আর কি এই রিট মামলাটা দায়ের করা হয়, এবং রিট মামলাটি দায়ের করার পরে ওই আদালত চত্বরে যে মাঠটি আছে সেখানে বসে আমাদের গ্রাম পুলিশ বাহিনীর রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয় এবং সেখানে আমাকে সভাপতি করা হয়। দায়িত্ব দেওয়া হয় এই মামলা পরিচালনার জন্য। ইনশাল্লাহ সফলভাবে আপনাদের এই মামলাটি পরিচালনা করে রায় 47,000 পরিবারের পক্ষে আনতে পেরেছি একটি এফিডেভিটের মাধ্যমে। কারণ এই 47,000 গ্রাম পুলিশের পক্ষেই আমি এফিডেভিটটা করেছিলাম। সো আপনারা সকলেই বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন জনের ভুল ধরে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে গ্রাম পুলিশ বাহিনীর ভাবমূর্তিটা নষ্ট করবেন না। আপনাদের কাছে করজোরে আমি অনুরোধ করছি। আমি আপনাদের ভাই বন্ধু, হয়তোবা আপনাদের কাছে সকলের কাছে কিন্তু আমার ভালো হওয়া সম্ভব নয়। ভিত্তিহীনভাবে অনেকে অনেক কথা বলতে পারে, বাস্তবতাটা কিন্তু তেমন নয়। গতকালকে আমি অনেক পোস্ট দেখেছি, অনেক কিছুই দেখেছি। গতকালকেও আমি ছিলাম একটি দপ্তরে, একটা মন্ত্রণালয়ে। তো যাই হোক, কার্যক্রমের অংশ হিসেবে আমাদের মামলার বিষয়টি কতটুকু সে দপ্তর কাজ করছে বা আমাদের মামলাটির শুনানি কি আগস্ট মাসে হচ্ছে কিনা, মানে বিভিন্ন বিষয় নিয়ে আসলে ভাই ঘরে বসে থাকতে পারি না। নিজের জায়গা থেকে যদি চাকরি জাতীয়করণ হয়, অন্তত মরে গেলেও শান্তি পাবো আমি, আমার পরিবারের জন্য আর কিছু না হোক একটা সম্মান রেখে যেতে পারবো। এই লক্ষ্য থেকেই যদি আমি নাও পাই, আমার পরবর্তী প্রজন্মও যেন পায়, সে লক্ষ্য নিয়েই কিন্তু নেমেছিলাম। কারণ 8 সালে আমি চাকরিতে আসি এই গ্রাম পুলিশ বাহিনীতে। তখন এই বাহিনীর বেতন ছিল 1400-1600, মহলাদার 1400, দফাদার ছিল
1600 টাকা। সেই 8 সাল থেকে আমি 11 সালে এসে পদোন্নতি পাই, দফাদার হই। 11 সালে গেজেট হয় গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের। তো গেজেট হওয়ার পরে অনেক আনন্দিত হয়েছিলাম। তো 2টা বছর পার হয়ে যায়, আর কার্যকর হয় না সে গেজেট। তারপরে 14 সালে আপনারা জানেন আমি 12 সাল থেকেই ঢাকায় যাওয়া আসা শুরু করি। 11 সাল থেকেই, 11 সাল না 12 সাল থেকে ঢাকায় কেন্দ্রীয় কমিটির কাছে যাই, তাদের কাছে বলি বিষয়টি নিয়ে রিড করার জন্য বা বিভিন্ন কার্যক্রম করার জন্য। আমাকে তারা বলেছিল, তুমি কি বোঝো, তুমি বাচ্চা মানুষ, চাকরি কয় বছর হয়েছে। তো যাই হোক, সিনিয়রদের সেই কথাগুলো আমার এখন অনেক মনে পড়ে। হয়তোবা তারা ভালোবেসেই বলুক আর যেভাবে বলুক, বলেছে। 14 সাল থেকে আমি সরাসরি এই সোশ্যাল মিডিয়া ফেসবুকের মাধ্যমে আন্দোলনটা গড়ে তুলি এবং অনলাইনে আপনারা জানেন 4 মাস অনলাইনে বয়স যখন, আমি এই আমার আইডিটাই খোলা গ্রাম পুলিশের পোশাকে। আপনারা যে আইডিতে ছবিটি দেখছেন, এই ছবিটিতে আপনারা ভালো করে দেখবেন 14 সালের এবং আপলোড দেওয়া। তো এই ছবি দেখে মানুষ বলতো এটা কোন বাহিনী, গ্রাম পুলিশ বাহিনীকে সেভাবে চিনত না। তো তখন আস্তে আস্তে গ্রাম পুলিশ সদস্যরা যারা দু একজন করে আমরা 4 মাস পরে প্রায় 16 জন সারা বাংলাদেশে গ্রাম পুলিশ সদস্য পেলাম যারা অনলাইনে আছে। সেই 16 জনকে নিয়ে আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী তথ্য প্রযুক্তি কেন্দ্রীয় ইউনিয়ন নামে একটি কমিটি করলাম অনলাইনে, এবং সেই অনলাইনের কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রচারণা গ্রাম পুলিশ বাহিনীর দুঃখ দুর্দশার কথাগুলো তুলে ধরা শুরু করলাম। এবং আপনারা দেখেছেন 14 সালে একটি টেলিফিল্ম আমার নিজের লেখা সমাজ নামে, সেই টেলিফিল্মটি আমি করতে পেরেছিলাম এবং 15 সালের প্রথম দিকেই সেই টেলিফিল্মটি আমরা অনলাইনে ছাড়ি। সারা বাংলাদেশ না, বাংলাদেশের বাইরে থেকেও অনেক মানুষ সেই টেলিফিল্মটা দেখে গ্রাম পুলিশের দুঃখ দুর্দশার কথাগুলো জেনে অনেক কমেন্ট করেন এবং এ বাহিনীর উন্নয়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক কমেন্ট আসে। 15 সালে 500 টাকা বেতন বেড়ে মহল্লাদার হয় হলো 1900 টাকা, দফাদার হয় 2100 টাকা। আপনার 16 সালে 1100 এবং 1300, 17 সালে যাতায়াত ভাতা, 17 সালের শেষে রিট মামলা, 18 সালের নভেম্বর মাসের 4 তারিখে গ্রাম পুলিশের বেতন 6500 এবং 7000 টাকা। 19 সালে গ্রাম পুলিশ বাহিনীর ঐতিহাসিক রায় প্রদান করেন। আশা করি এই বিষয়গুলো মিলিয়ে নেবেন। এবং গ্রাম পুলিশের রায় হওয়ার পরপরই করোনা ভাইরাসে আক্রান্ত হয় দেশ। সেই করোনা ভাইরাসের ভিতরে আপনারা দেখেছেন গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা একটি চিঠি পায়, সেটা হলো বৈশাখী ভাতার, এবং একটি আবেদন করি প্রণোদনার জন্য। গ্রাম পুলিশ সদস্যদের 6 কোটি টাকা প্রণোদনা দেয় এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে, সেটা অবশ্যই আপনারা অবগত আছেন। আজকে গ্রাম পুলিশ বাহিনীর শেষ ধাপে আমরা চলে এসেছি। এখন সকলকেই ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করছি। হয়তোবা অনেকেই লাইভ করে বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন কথাবার্তা আমার নামে বলছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই। তারা বিনা খরচায়, বিনা কিছুতেই তারা আমার নামটি প্রচার করছে। ধন্যবাদ আপনাদের প্রতি। আমাকে নিয়ে যত বাজে কথাই বলুন না কেন,
সেটা আপনাদের মানসিকতা। আপনি যখন আমাকে নিয়ে বাজে কথা বলেন, তার মানে আপনার মস্তিষ্ক জুড়ে আমি আছি, আমাকে নিয়ে আপনি ভাবেন। এটাই আমার বড় পাওনা, বড় পাওয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দেখেন, আমি উজ্জ্বল খান নিজে উপস্থিত হয়েছি, সকলকে দাঁড়ানোর জন্য করেছি। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে 18 জুলাই আমি উজ্জ্বল খান করেছিলাম, যে লাইভ থেকে সাবেক সরকারের আমাকে অনেক হুমকি দামকি দিয়েছিলেন। কারণ আমি হিসেবে থাকতেই হবে, আমার সন্তানের গুলি চালাবে, আমি ঘরে বসে থাকবে। আমি অংশগ্রহণ করেছিলাম লাইভের মাধ্যমে, সব কর্মকর্তার প্রতি অনুরোধ গুলি না চালাতে, কিন্তু না, সেটা হয়নি, গুলি চালিয়েছি। সেজন্য আমাদের মতন পিতারা আর ঘরে বসে থাকতে পারেনি, তারা বাধ্য হয়েছিল রাস্তায় নেমে আসতে। তাই হয়তোবা এই সুন্দর স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা বিজয় উদযাপনের সাথে আমরা সামিল হতে পেরেছিলাম। তারপরেই আজকের এ পর্যায় থেকে আমি বারবারই আপনাদের বলেছি, অদ্যবর্তীকালীন যে সরকার আছে তাদের সুযোগ দিতে হবে, সময় দিতে হবে। সব কিছু জোর করে আদায় করা যায় না। আমরা রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের দুঃসময়ে রাষ্ট্রের পাশে থাকাটা, এটা আমাদের একান্তই ইমানি দায়িত্বের মধ্যে পড়ে। দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকেই এই বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ের পর যে অদ্যবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে, সেই সরকারকে আমাদের বিভিন্নভাবে সাপোর্ট করতে হবে। তারই আলোকে সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা আজকে সোচ্চার হয়েছে। তারা বলেছে, আমাদের একদিনকার বেতন আপনারা রাষ্ট্রীয় কোষাগারে কেটে রাখুন, বন্যার্তদের জন্য দেন। আমি আজকে এই রাষ্ট্রের গ্রাম পুলিশ সদস্যদেরকে স্যালুট জানাচ্ছি আপনাদের মনোভাব দেখে। আপনাদের এই যে সামান্য বেতন, আমাদের সেই সামান্য বেতন থেকেও আমরা যে একদিন দুই দিনকার বেতন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, রাষ্ট্রকে জানিয়েছি, এটা কিন্তু কম কিছু নয়। দেখেন, গ্রাম পুলিশ সদস্যদেরকে আমরা অনেকেই তুচ্ছ তাচ্ছিল্যর জায়গায় রাখি, কিন্তু না, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কারণ আমাদের সকলেরই ভাবতে হবে, আপনি কি করেছেন, আমি কি করছি। গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধর বিকল্প নেই, যেটা আমি পূর্বে থেকে বারবার বলেছি। সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করেছি, যার স্বাক্ষর প্রমাণ হাজার হাজার আছে। আজও এখনো আমি বলছি, আমি কাউকে ছেড়ে নয়, আমি সকলকে নিয়েই। কারণ 47,000 সদস্যর এফিডেভিটকারী যদি আমি উজ্জ্বল খান হয়ে থাকি, তাহলে আপনারা বলেন, আমি কি কাউকে বাদ দিয়ে আমার রাস্তা চলছি আমি, না সকলকে নিয়েই চলছি? বলুন। তুচ্ছ তাচ্ছিল্য বিষয়টা খুবই খারাপ। তো যাই হোক, একটি ভাই আমায় একটা কমেন্ট আমার চোখে পড়লো যে লাইভ বাদ দেন। কেন ভাই? এটা আমার স্বাধীনতা, আমি আমার মনের কথাগুলো বলবো। আমার এই বাক স্বাধীনতা আপনি কেড়ে নিতে পারেন না। আপনাকে কে এত বড় পাওয়ার দিল বা ক্ষমতা দিল, আপনি আমাকে লাইভ থেকে লাইভ বাদ দিতে বলছেন?
আমি আমার মনের কথাগুলো শেয়ার করছি। যাদের ভালো লাগবে তারা অবশ্যই আমার লাইভটি শুনবেন, দেখবেন। যাদের ভালো লাগবে না তারা অবশ্যই বের হয়ে যাবেন, আমি আশা করি। কারণ আমি ভাই, সকলের মুক্ত মনের একটা স্বাধীনতা আছে। আপনারা যে কমেন্ট করছেন, আপনাদের স্বাধীনতা নিয়ে আপনারা করতেই পারেন। আপনাদের স্বাধীনতার বাইরে, আপনাদের স্বাধীনতার করার জন্য আমি পারি না। তাই এই স্বাধীন দেশের স্বাধীন সার্বভৌমে আপনি স্বাধীনভাবে কথা বলবেন, এটাই স্বাভাবিক। তো অন্যের মুখ চেপে ধরবেন না, অন্য কোনো গ্রাম পুলিশ সদস্যের মুখ চেপে ধরবেন না যে আপনি এটা বলতে পারবেন না, আপনি লাইভ করতে পারবেন না, পোস্ট দিতে পারবেন না। কেন ভাই? এটা কিভাবে বললেন আপনি? আমার স্বাধীনতা কি আপনি কেড়ে নিতে পারেন? আপনি কি আমাকে বাধ্য করতে পারেন যে এটা করতেই হবে? না, পারেন না। তবে হ্যাঁ, গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নের জন্য আপনারা যখন যেটা আমাকে আহ্বান করেছেন, আমি সেটা রাখার চেষ্টা করেছি। আমি পূর্বে থেকেই, যেহেতু এই মামলাটি পরিচালনা করছি, সে জায়গা থেকে আমি বারবারই বলেছি আপনারা আন্দোলন করতে পারেন, তবে আমি যাব না ওখানে। আমাকে বাদে সকলেই আপনারা যান, আমি এইভাবেই কিন্তু বলেছি। এবার আমি সরাসরি আপনাদের আন্দোলনেও ওখানে গিয়েছি এবং সেই সাথে আমার মামলার যে কার্যক্রম সেটাও আমি পরিচালনা করছি। ধন্যবাদ উজ্জ্বল শেখ, আমার মিতা। অবশ্যই অবশ্যই ভাই, আমরা কারো কথায় কান দেই না, আর কান দেওয়ারও প্রয়োজন নেই ভাই। ছোট্ট একটা হিসাব আপনারা মিলাবেন। 14 সাল, 24 সাল, 11 বছর। এই 11 বছরে আমি আমার পরিবারের পাশে কতদিন সময় দিতে পেরেছি। আমারও তো একটি পরিবার আছে, স্ত্রী সন্তান আছে। তবে সব ক্ষেত্রে যে আমি লাইভ করি না ভাই। আমি একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে আমি আমার যে 47,000-এর এফিডেভিট করেছি, আমি তাদের কথা বলছি। আপনাদের কথা বলা দরকার নেই, সেটা আপনার কথা আমি বলবো না। আপনি দয়া করে ভাইয়া আমার লাইভ থেকে চলে যান, আমার কথা আপনি শুনেন না ভাইয়া। কারণ আজকে যে জাতীয়করণের স্বপ্ন দেখছেন, সেটা শুধুই মাত্র আদালতের মাধ্যমে। 2014 সালের আগে দেখেন, জাতীয়করণ শব্দটা গ্রাম পুলিশ সদস্যরা জানতো না। কোথাও কোনো কাগজে কলমে দেখাইতে পারবেন না যে জাতীয়করণ কোনো সংগঠন চেয়েছিল। সকলেই 10 দফা 12 দফা চেয়েছিল ভাই। আমি সর্বপ্রথম এই জাতীয়করণের এই ব্যাখ্যাটা নিয়ে সকলের সামনে দ্বারস্থ হয়েছিলাম। তো আপনি যেই হন না কেন, একটি কথাই বলবো, গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্যের উন্নয়নে আপনারও ভূমিকা আছে। আপনি আপনার নিজ ভূমিকাটা পালন করুন। আপনারও দায়িত্ব আছে, আপনি আপনার সঠিক দায়িত্বটা পালন করুন, তাহলেই হবে ভাই। আমি যেটা করছি আপনারা দেখেন, 17 সালে রিট করার পরে সারা বাংলাদেশ না, সারা বিশ্ব গ্রাম পুলিশকে চিনল। একটা বাহিনী আছে, মামলা করেছে, রোল জারি হলো। রোল জারি হলো, সারা বাংলাদেশ, সারা বিশ্ব চিনল গ্রাম পুলিশ বাহিনী নামে একটি বাহিনী আছে। তার আগে অতটা চিনত না। যখন গ্রাম পুলিশ বাহিনীর রায় হলো, সারা বিশ্বে ইতিহাস হলো। ইতিহাসটা তৈরি করলো কারা? প্রতি সপ্তাহে ভাই ঢাকা যাই, ঢাকা গেলে কিন্তু অর্থের প্রয়োজন হয় ভাই, অর্থ ছাড়া কিন্তু যাওয়া যায় না। যেভাবেই পারছি চেষ্টা করে যাচ্ছি নিজের জায়গা থেকে। তো আপনাদের তো দায়িত্ব আছে, আছে না ভাই? অবশ্যই আছে। বিভ্রান্তমূলক কমেন্ট থেকে বের হয়ে আসুন, পরিচ্ছন্ন ভাষায়, পরিচ্ছন্নভাবে
এই বাহিনীর সম্মানার্থে আসুন আমরা ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের বাকি কাজগুলো সুন্দরভাবে সমাপ্ত যেন করতে পারি। কারণ আমরা যখনই জাতীয়করণের কথাটা শুনি আবেগ আপ্লুত হয়ে যায়। 20 তারিখে যখন আমরা ঘোষণা শুনলাম সবাই আবেগে আপ্লুত হয়ে গেলাম। যাই হোক, আমাদের আবেগ নিয়ে যে কেউ একটা ভুল করে ফেলেছে, সেটাকে আমি ভুল বলবো, অন্য কিছু না। কারণ আমি বিভ্রান্তমূলক কথা থেকে সকলকে সরে আসতে বলছি। ভাইজান আলম ভাই, আমি আপনাকে এখন ক্লিয়ার একটা কথা বলি। গ্রুপ আমি উজ্জ্বল খান যদি এই কমিটি 24 পর্যন্ত একটি জেলা বা একটি থানায়ও এই রিট কমিটি আমরা দেই নাই। কারণ আমরা নেতা হতে আসি নাই, আমরা গ্রাম পুলিশের স্বপ্ন, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণের জন্য এসেছি। এবং আদালত এই মামলা পরিচালনার যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা অক্ষুণ্ণভাবে পালন করে যাচ্ছি। আদালত ভবন থেকে যে কমিটিটা করা হয়েছে সেই কমিটি নিয়েই এ পর্যন্ত এগিয়ে এসেছি। কোনো জেলা উপজেলায় একটি কমিটিও রিট কমিটির পক্ষ থেকে দেয়া হয় নাই। অর্থাৎ আমরা কোনো নেতা তৈরি করতে চাই না, বা আমরা কোনো টেন্ডারবাজি করতে চাই না। আমরা রিট কমিটি গ্রাম পুলিশ সদস্যদের আবেগ নিয়ে খেলতে চাই না। কারণ আইনের ঊর্ধ্বে আমরা নয়। কারণ সাবেক যে সরকার ছিল, আওয়ামী সরকারের আমলে আপনারা যা হয়েছে দেখেছেন। দৌড়াতে দৌড়াতে পা ব্যথা হয়ে গেছে, খেতে পারি নাই, রাত দিন 24 ঘন্টা দৌড়াইছি। কিন্তু তারা আশ্বাস দিয়ে গেছেন, কিন্তু আমাদের কাজ করে নাই। আদালতে রায় পেয়েছি, সেই রায়টা আপিল করে তারা আমাদের ভাগ্যটাকে আটকে দিয়েছে। তো মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকই তাদের কিন্তু বিচার করেছে। আমরা আর কিছু চাই না ভাই। তো দয়া করে আমার নাম্বারটা আপনারা রাখুন, প্রয়োজন ক্ষেত্রে ফোন দিবেন, কথা বলবো অবশ্যই। আর আপনি নাম্বার দিয়েছেন, অবশ্যই আমি চেষ্টা করব, সময় পেলে অবশ্যই আপনাকে ফোন দেব। তো মূল বিষয়টা হলো আমাদের মানসিকতার পরিবর্তন করতে হবে। আর অনেক গ্রাম পুলিশ সদস্যরা ইয়ং জেনারেশন আছেন, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি, তাদের প্রতি আমার ভালোবাসা রইল। তবে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করব, একমাত্র গ্রাম পুলিশের ঐতিহাসিক রায়টি দেখেই আজকে আপনারা চাকরিতে এসেছেন। আর সেই আদালতকে নিয়ে অনেকেই বিচ্ছিরি মন্তব্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকে করেছেন। তো আপনি যে একজন সুশিক্ষিত ব্যক্তি, সেই জায়গাটা আপনি প্রমাণ করবেন আপনার সঠিক দিক নির্দেশনামূলক আলোচনায়। তাই আপনি আপনার জায়গা থেকে সঠিকভাবে আপনার কাজগুলো আপনারা করবেন। জানবেন আপনার এই ভাগ্যের উন্নয়নটা, এই জাতীয়করণের স্বপ্নটি কে দেখিয়েছে, কারা দেখিয়েছে। নিজের পরিবার পরিজনকে ঠকিয়ে এই গ্রাম পুলিশ সদস্যদের জন্য আমি আমার চেষ্টা চালিয়ে গেছি, আজও পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই রিট মামলাও কিন্তু 2টি হয়েছিল, অর্থাৎ 17,258/17 যে মামলাটি রায় হয়েছে সেটা পরিচালনা করেছে আমি। আরেকটি রিট ছিল, সেটা খারিজ হয়ে গেছে। তো যাই হোক, অনেক ভুল হয়েছে, সামনে যে সময়টা আছে আর কেউ ভুল করবেন না। আমি আপনাদের কাছে পায়ে ধরে অনুরোধ করছি, এই গ্রাম পুলিশ বাহিনীর স্বপ্ন পূরণের জন্য। যদি আপনি কিছু না পারেন, আপনি চুপ থাকুন,
একটু সময় দেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমাদের আবেদন অ্যাকসেপ্ট হয়েছে, টপ লিস্টে মামলা নিয়ে এসেছে এবং রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় চেয়েছে, সেটা মঞ্জুর হয়েছে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল নতুন এই কারণে। রাকিব হোসেন, আপনি মামলার মও জানেন না। লালমিয়া 1 নম্বর বাদী, আমি উজ্জ্বল খান 2 নম্বর বাদী। লালমিয়া 55 জনের বাদী ছিল আর আমি হলো 47,000 গ্রাম পুলিশের বাদী। আজকে 47,000-এর যে রায়টা এসেছে সেটার এফিডেভিট করেছি আমি উজ্জ্বল খান, এবং এই মামলার পরিচালনার দায়িত্ব এই 55 জন থেকে অর্পিত হয়েছিলাম আমি, এবং এই মামলা পরিচালনার জন্য নিজের জমি হারিয়েছিলাম। কি কি হারিয়েছি ভালো করে জানবেন আপনি। রাকিব হোসেন, এই লালমিয়া কিন্তু দ্বিতীয় আরেকটি রিট করিয়েছিল রাজশাহীর বাড়ির দিয়ে, বাড়ি নামে একজন গ্রাম পুলিশের তাকে দিয়ে। সে এখন আপনারা গ্রাম পুলিশের ভাগ্যর উন্নয়ন চান না, আপনারা একটি লাইভে সুশৃঙ্খলভাবে কথা বাজে ভাষা করছেন। আপনি আপনার পরিচয়টি দিন, আপনি আপনার পরিচয় দিয়ে যদি সঠিকটা জানতে চান তাহলে এই বাংলা গ্রাম পুলিশের কাছে কথা বলুন, আপনি জানতে পারবেন। তো লালমিয়া এ পর্যন্ত কয়টি কমিটি করেছে তা কি জানেন? এই রিট কমিটি থেকে বের হওয়ার পরে সে দ্বিতীয় রিট মামলা দায়ের করিয়েছে, কমিটি করেছে। তারপরে আরেকটা কমিটি এই রায় হওয়ার পরে আপিল কমিটি করেছিল, তো সেটাও বাদ করেছে। তারপরে আহ্বায়ক কমিটি, এই লালমিয়াকে নিয়ে আমাকে নিয়ে আহ্বায়ক কমিটি করা হলো, তাও সেটা বাদ দিয়েছে। তারপরে করলো বঙ্গবন্ধুর আদর্শ কমিটি, সেটাও তিনি বাদ দিলেন। এখন আসলেন সমন্বয়ক কমিটি। তো আমাকে তো সেই 17 সাল থেকে একটি কমিটির মধ্যেই পড়ে আছি ভাই, মামলাই পরিচালনা করছি। তাছাড়া কোনো জেলা উপজেলায় কোনো কমিটি তো দিলাম না আমরা। বলেন, আমার প্রোফাইলে দেখেন তো, বা আমার কোনো পোস্টে দেখেন তো আমি আমার কোনো পদ পদবি ব্যবহার করি কিনা ভাইয়া। তরিকুল ভাই, আসলে মুখে যত গল্প দেয়া যায়, আপনি কত কোটি টাকার গল্প দিচ্ছেন, আসলে আপনি কত টাকার মালিক এবং গ্রাম পুলিশের জন্য কি ভূমিকাটা রেখেছেন সেটা আপনি চিন্তা করেন। বাজে কথা থেকে বের হয়ে যান। আসলে মূল বিষয়টা বুঝতে হবে। প্রতি সপ্তাহে আদালতে যাইতে ভাড়ার টাকাটা লাগে কিনা। আমাদের আইনজীবী প্রথম মারা গেলেন ইদ্রিসুর রহমান স্যার, তাকে নিয়োগ করেছিলাম। তারপর মারা গেল আব্দুল মতিন খুসরু স্যার। তারপরে এইভাবে একের পর এক আইনজীবী আমরা নিয়োগ দিয়েই যাচ্ছি, একজন করে মারা যাচ্ছেন। আবার এম এ আমিনুদ্দিন স্যারকে আমরা নিয়োগ দিয়েছিলাম, তিনি তার পরপরই মাহবুব সাহেব মারা যাওয়ার পরে তিনি অ্যাটর্নি জেনারেল হয়ে গেলেন। অনেক ইতিহাস ভাই, একটা রাস্তা দীর্ঘদিন এ পর্যন্ত আসছে, যে কতটা কষ্ট, কতটা কাঠ খড় পুড়িয়ে এখানে আসা লাগছে। গ্রাম পুলিশের স্বপ্নের দ্বার প্রান্তে এসে আপনারা যে বাজে কথাগুলো সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে কমেন্টে বলেন, আমার মনে হয় আপনাদের আরও বোঝা উচিত, জানা উচিত। তবে আপনি একজন বাহিনীর সদস্য হিসেবে, আমি একজন বাহিনীর সদস্য হিসেবে আমি আপনাকে এই লাইভের মাধ্যমে ওপেন চ্যালেঞ্জ করলাম, যারা টাকার কথা বলেছেন, আপনি কত টাকা উজ্জ্বল খানকে দিয়েছেন প্রমাণ সহকারে বলেন। আপনি কত টাকা উজ্জ্বল খানকে দিয়েছেন? আপনি, আপনারা না, আপনি, মানে যে কথা বলছেন। কারণ আদালতে কিন্তু বাদী 47,000 গ্রাম পুলিশের গল্প ছিল না, একমাত্র উজ্জ্বল খানই, লালমিয়াই। কারণ আমরা 55 জনের অধিকার চেয়েছিলাম। পরবর্তীতে
যে এভিডেন্সগুলো আমরা আদালতে দিয়েছিলাম, আপনি প্রশ্ন করে দেখেন লাল মিয়ার কাছে যে কি কি এভিডেন্স দেওয়া হয়েছিল। আপনারা তো লাল মিয়াবাদী, এক নাম্বার খালি এই কথাটা বলেন, তো কি কি কাগজ ওই মামলায় ছিল একটু ভালো করে জিজ্ঞেস করেন, সে জানে কিনা। কোন জায়গা থেকে কোন কাগজের বলে উজ্জ্বল খানকে 47,000-এর এফিডেভিট করার জন্য আদালত নির্দেশ দিলেন, এবং আমি উজ্জ্বল খান সেটা করলাম। তারপরে হলো চূড়ান্ত শুনানি। তো এত সহজ বিষয় না ভাই, বিষয়গুলো বোঝা উচিত সকলেরই। আপনারা দীর্ঘদিন যাবৎ আপনাদের অনেক ধরনের বাজে কমেন্ট করেন, আমি দেখি। তবে আমাকে হুমকি দামকি যারাই দিয়েছে, আমি তাদেরকে ইচ্ছা করলে হয়তো বা আপনারা দেখতে পেতেন, অন্য কিছু হতে পারতো, কিন্তু আমি কোনো কিছু করিনি। একটা কারণে, তা জানেন? উপর দিকে যদি স্যাপ দেন, আপনি থুতু দেন, তাহলে নিজের গায়ে পড়ে। কারণ হলো কি, সেও গ্রাম পুলিশ, আমিও গ্রাম পুলিশ। আর কোনো গ্রাম পুলিশের যদি ক্ষতি হয়, এই ইস্যু হয়ে আমাদের হতে পারে। তো আমি বলেছি আপনাদের ভাই বন্ধু হিসেবে যদি আমার কোনো ভুল থাকে, আপনারা নিজ দৃষ্টিতে দেখবেন। কারণ সকলের ফোন আমি ধরতে পারি না, ফোন এত আসছে ভাই অনলাইনে। অনেকে ধরতে পারি নাই, ধরতে পারি নাই, কোনো উত্তর দিতে পারি নাই। আমার অনেকে কমেন্ট সেই কমেন্টের উত্তর দিতে পারি না, এর জন্য আপনাদের ক্ষমা প্রার্থী। এই হিসেবে বন্ধু হিসেবে হয়তো আপনাদের সন্তান হিসেবে, কারণ থেকে আমার জয়েন্ট 11 শতকে আমি আমার স্মৃতিচারণটা করলাম, কোথা থেকে আমি এ পর্যন্ত আসলাম। এবং আজকে গ্রাম পুলিশ সদস্যরা, গ্রাম পুলিশ বাহিনীর পরিবাররা কেন জাতীয়করণের স্বপ্ন দেখছে, সকল কিছুই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো যারা অন্য কোনো মনোভাব নিয়ে আছেন, জগদীশ রবিদাস কে বলল পলক সাহেব জেলে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা। কে বলল আপনাকে? গত 21 তারিখ পল্লব সাহেব সহ বার কাউন্সিলের বর্তমান সভাপতি খোকন সাহেব বিএমপির, তিনি সহ আমাদের 16 জন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন। আমি কিছু কোনো কথা বলা ঠিক নয়, কারণ আমরা আইনজীবী নেই না কেন, পল্লব সাহেবকে লাগবে। কারণ পল্লব সাহেব হাইকোর্ট থেকে এই রায়টি এনেছে, এর পঙ্খানুপুঙ্খ হিসাবটা তার জানা আছে, বোঝা আছে। যদি আমরা অন্য কাউকে রাখি তাহলে নোটটা তার লাগবে। পল্লব সাহেব নোট না করে দিলে অন্য সিনিয়র আইনজীবীরা শুনানি করতে তাদের সমস্যা হবে, এবং এই মামলা বুঝতে গেলে তার আরও 2 মাস 3 মাস সময় লেগে যাবে এই মামলাটা বোঝার জন্য। আর পল্লব সাহেব যদি বোঝায় দেয় এবং সাথে থাকে, তাহলে মামলাটা সিনিয়রদের জন্য খুবই সহজ হবে। বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। ভাই আমার কোনো হতে পারে ফোনটা বেশি ভালো না, ফোনটা অনেক বয়স হয়ে গেছে, অল্প দামের ফোন। তারপর আপনাদের মাঝে আছি, মাঝে মাঝে আসি কিছু কথা নিয়ে, আমার জানা যতটুকু। তো হয়তোবা ভাই বন্ধু হিসেবে যদি আপনাদের ভালোবাসার অংশীদার করেন তাহলেই থাকবো। আপনারা জানেন সোশ্যাল মিডিয়া ফেসবুক সকলের একটি আইডিয়া আছে, সবাই লাইভ করতে পারে, সবাই তার
মতগুলো একটি পোস্টের মাধ্যমে দিতে পারে, অন্তত আর না হলেও একটি রিল ভিডিও 1.5 মিনিট 2 মিনিটের সেটা করেও দিতে পারে। আমি হয়তো বা সরাসরি লাইভের মাধ্যমে আপনাদের কথা বলি। তো কিছু ভাইদের কমেন্টগুলো দেখে মনে হচ্ছিল আসলে এই ভাইগুলো একজনের সাথে কথা বলতে চায়, তারা বাকরুদ্ধ করতে চায়, একটা মানুষকে কথা বলতে দিবে না, তার মনের কথাগুলো বলতে দেবে না, তারা চাচ্ছে কোনো কথাই বলার সুযোগ আমার থাকবে না। তো আসলে বাস্তবতাটা কি এমন? বাংলাদেশটা কি এমন? আসলে না। তো যাই হোক, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো কিছু কথা আছে, তো আজকে হয়তো বা আর বলবো না, কারণ একটি দীর্ঘ হলে ছোট্ট ছোট লাইভ, ছোট্ট ছোট কিছু কথা নিয়ে আমাদের আসবো। বেশ কিছু কমেন্ট দেখলাম, কারণ তাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, কাজ করছে তাদেরকে উৎসাহিত করুন। সব মিলে একটা মানুষ কষ্ট হলেও সে সেই কাজগুলো সমাপ্ত করার জন্য যথেষ্ট তার যান জীবন দিয়ে চেষ্টা করে। যদি নিজে কিছু করতে না পারেন, অন্যকে কাজের জন্য উৎসাহ দিবেন, সফলতা নিজের অনেকেও করতে দেয় না। আমাদের একটি আমরা আমাদের হাডুডু পা ধরে টেনে রাখার জন্য আগায় যাচ্ছে, বেশ কয়েকজন ধরে তাকে আটকে দেওয়া। এটা হচ্ছিল বাঙালিদের, আমরা বাঙালি, বাংলাদেশি। অন্যান্য দেশ দেখেন খেলা সৃষ্টি করেছে, খেলা সৃষ্টি করেছে, আমাদের খেলা কিন্তু হাডুডু। ভাই আমি আবারও বলছি, আমি কমিটিতে বিশ্বাসী নই। মামলা পরিচালনার জন্য কমিটি করে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত দায়িত্ব দিয়ে কিন্তু সবাই কমিটি হারিয়েছে, বিভিন্ন তারা চলে গেছে। আমি এবং শেষ না দেখে তো চেষ্টা করে যান, কারণ কোন বিভাগীয় কোন কমিটি রিট কমিটির পক্ষ থেকে দেই নাই, কারণ আমি গ্রাম পুলিশ বাহিনীর কোন দল, আমি গ্রাম পুলিশ বাহিনী আমি হতে চাই না ভাই। আমি আপনার ভাই, আপনি আমার ভাই, আমি জাস্ট আপনাদের ভাই হয়েই থাকতে চাই। একজন গ্রাম পুলিশ বাহিনীর ইউনিয়ন কমান্ডার হিসেবেই থাকতে চাই, এর বেশি চাওয়া পাওয়া আমার নাই। আমি আমার পরিবার নিয়ে 3 বেলা ডাল ভাত খেয়ে বাঁচতে চাই। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের আদেশ নির্দেশগুলো সঠিকভাবে পালন করবেন। আর আমাদের আর কোনো আন্দোলনের প্রয়োজন নেই, ইনশাল্লাহ আইনগতভাবেই আমাদের ভাগ্যের উন্নয়ন হবে। আর যখনই হোক না কেন আমরা চাইব, রাষ্ট্রপক্ষ 2 সপ্তাহ সময় নিয়েছে, ভোকেশনালের পরে অর্থাৎ সেপ্টেম্বর মাসটি আপনারা জানেন ছুটি আছে সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের। সেই ছুটির পরে কোর্ট খোলার পরে 14 কার্য দিবস, অর্থাৎ 14 দিন নয়, 14 কার্য দিবস, অর্থাৎ শুক্র শনিবার বাদ যাবে, ছুটির দিনটা বাদ যাবে, কার্য দিবস। অক্টোবর মাসের সপ্তাহ আমাদের শুনানি হতে পারে। আমাদের
আপনাদের কাছে চাইব, আপনারা আজ থেকে 2 বছর আগে উদ্দু খানের মাধ্যমে আপনারা শুনেছিলেন যে আপনাদের কোনো টাকা দিতে হবে না, আপনাদের কাছ থেকে চাই দোয়া। আমি আজও বলছি আপনাদের কাছে, আপনারা দোয়া করবেন, স্বপ্ন পূরণ হওয়ার পরে আপনারা যেটা করবেন সেটাই আমরা মেনে নেব। তখন যদি ইচ্ছা হয় তখন আপনারা যা পারেন দিয়েন, কারণ আমি যেটা ব্যয় করেছি আমার জীবনের যে 10টি বছর 11টা বছর এই গ্রাম পুলিশকে দিয়ে দিয়েছি, সেটা স্বেচ্ছায় দিয়েছি, সেটা আমি ফিরে পেতে চাই না, বিনিময়ে কোনো কিছু করতে চাই না। যদি এই বাহিনীর জন্য কিঞ্চিত মাত্র নিজের ভূমিকা রাখতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় পাওনা, বড় পাওয়া। তাই আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার এই লাইভ থেকে, কারণ আপনারা জানেন আমি কোনো ঘোষণা দিয়ে লাইভে আসি না, মনে চাইলো গুরুত্বপূর্ণ বেশ কিছু ফোন, মানে এতটা ফোন আসতেছিল যা অধৈর্য হয়ে যাওয়া লাগে মাঝে মাঝে, যে কারণে আমি সংক্ষিপ্ত আকারে একটু লাইভে এসে বিস্তারিতটা বললাম। আজকে পর্যন্ত গ্রাম পুলিশ বাহিনীর জাতীয়করণের কোনো প্রজ্ঞাপন বা কোনো নীতিগত সিদ্ধান্ত কোনো কিছুই হয়নি। এটাই ছিল আজকের আপডেট, আজকের বিষয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আর মামলার বিষয়টা কিন্তু একাধিকবার বলেছি, আপনারা যারাই আছেন, আবার নতুন হয়তো যারা ঢুকছেন, বিভিন্ন কমেন্ট হয়তো করে যাচ্ছেন, তো যাই হোক আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন। সকলের কাছেই আমি অনুরোধ করছি যাতে সকলেই লাইভটি দেখতে পারে, পরবর্তীতে যারা আসবে তারা যেন, এখন কোনো মামলার সিরিয়াল নেই ভাইয়া, এখন মামলা আমাদের ফিক্সড হয়ে গেছে, কারণ 2 সপ্তাহ পরেই ছুটি, সেপ্টেম্বর মাস ছুটির পরে কোর্ট খোলার পরে 14 কার্য দিবসের পরের যে কার্য দিবসটা সেই দিনই হবে আমাদের শুনানির দিন, অর্থাৎ এটা ফিক্সড হয়ে গেছে। এটা আর প্রতি সপ্তাহে কার্যতালিকায় মামলাটি থাকবে না, আশা রাখি বুঝতে পেরেছেন। জগদীশ দা লাল মিয়াকে মেরে ফেলার হুমকি দিয়েছে কে বা কারা আমি জানি না ভাই, এটা সে লাইভ করে বলেছে, কিন্তু কারণ নাম সে মেনশন করে নাই, কোনো কিছুই না। কারণ যদি কেউ আপনি দেখেন, আমাকে ফোন দিয়েছিল একটি নাম্বার থেকে, হুমকি দিয়েছিল মেরে ফেলবে, মেহেদি নামে একটা ছেলে, সেটা লাল মিয়ারই সমন্বয়ক, সেকেন্ড লাল মিয়া এবং ওই মেহেদি একসাথেই তারা থাকে এবং সমন্বয়ক হিসেবে ছিল, এবং সে আমাকে হুমকি দিয়েছিল এবং সে কথাটা সে আদালতে স্বীকারও করেছে। তো যাই হোক, ছোট ভাই হিসেবে তাকে আমি ক্ষমা দৃষ্টিতে দেখেছি, কারণ একটা কথাই বলি, ভুল হঠাৎ করে মানুষের হতে পারে, কিন্তু বারবার যদি ভুল করে সেটা ভুল না।